আমাদের এই দেশের জন্য, সমাজের জন্য। তো স্যারকে বিনীত অনুরোধ করবো আজকের এই বিষয়ে আমাদেরকে কিছু কথা বলবার জন্য। আহ, সকলকে সালাম জানাচ্ছি প্রথমে পেশাগতভাবে। তবে আমি কেন এসছি এখানে এটা জানি না। আমাকে যখন ফোন করা হয়েছিল আমি বলেছিলাম যে শনিবার আমি ফ্রি থাকি না, কারণ বিকালবেলা ঢাকা ইউনিভার্সিটিতে ক্লাস নেই। আজকেও এতক্ষণ ক্লাসে ছিলাম, 3টা থেকে 6টা, 3 ঘন্টা পড়িয়ে তারপরে এসছি। তিনি টেলিফোন করেছিলেন, আমি বললাম যে কি মানে কিসের জন্য ডাকছেন আমাকে। বলছে স্যার আমরা একটা আলোচনা সভা করব। শব্দটা ভালোচনা, ভালো যোগ আলোচনা, ক্লাস 5-6 সন্ধি বিচ্ছেদ পড়েন না, তো যে আলোচনার সভাতে ভালো ভালো কথা বলা হয়, কথাগুলো কাজে আসবে কিনা সেটা জানি না, কিন্তু নেগেটিভ কথাগুলো খুব সুন্দর সুন্দর, পজিটিভ কথাগুলো খুব সুন্দর সুন্দর। তবে এই ধরনের আলোচনার সভাতে নেগেটিভ কথা বললে হাততালি পাওয়া যায়, নেগেটিভ কথাই সবাই বলে, সমাধান দেয় না কেউ, এটাই হচ্ছে মূল কথা। এবং আমি ডেইলি স্টার ডাকলে আসি, প্রথম আলো ডাকলে আসি, আর সাধারণত অ্যাভয়েড করি, কারণ যারা এই ভালো ভালো কথা বলছেন অ্যাকচুয়ালি কারেক্ট না। এখন যদি বলি যে আপনি যেটা বললেন এটা সঠিক না, তখন ব্যাটা কিচ্ছু জানে না, তাই না? পিছনে গালাগালি করে, গালাগালি শুনতে শুনতে চামড়া অনেক মোটা হয়ে গেছে, এখন আর তেমন ভয় পাই না। তো উঠতে উঠতে যিনি আমার সাথে আসলেন তাকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার। বললো যে শহর জলাবদ্ধতা ইত্যাদি নিয়ে কথা বলতে হবে। তো আপনি তো জানেন সেই যে ছোটবেলার কথা, যে শ্মশান রচনা পড়ে গেছি, পরীক্ষায় এসছে গরু, এখন করি কি? গরুকে জন্মালাম, 5 মিনিটের মধ্যে গরু মেরে ফেললাম, মেরে ফেলে গরুকে শ্মশানে নিয়ে গেলাম, এবার শ্মশান রচনা লিখলাম, তাই না? আমি ভাবলাম যে তাহলে তো মহা মজা। আমি যদি কোনো মতে এটাকে ক্লাইমেট চেঞ্জে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের পারে কি, ক্লাইমেট চেঞ্জের উপরেই চালাবো। বিষয়টা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ ইজ ভেরি সিরিয়াস, এবং দিনে দিনে আরো খারাপ হবে। ঢাকার অবস্থা আরো খারাপ হবে, বাংলাদেশের অবস্থা আরো খারাপ হবে, জলাবদ্ধতা আরো খারাপ হবে। আমি ভাই ভালো কথা বলতে পারলাম না, এই কথা ধরে একটু এগোই। আমাদের চিন্তা ভাবনাগুলো বাংলাদেশের কিভাবে এসেছে, ব্রিটিশদের উপর আমি দোষ দিতে মোটেই রাজি না, কারণ তারা চলে যাওয়ার জন্য এই দেশ থেকে আসে নাই। তারা এই দেশে এসেছিল এই দেশের পার্মানেন্টলি রাজত্ব করবে। কাজেই তারা অনেক চিন্তা ভাবনা করেই কাজ করেছে। শাসন করার জন্য তাদের যেটা দরকার, আর্মি দরকার। এই যে রেল লাইনের কথা বলছেন, এগুলো সব বাজে কথা। রেল লাইন বানিয়েছে আর্মির মুভমেন্টের জন্য। ক্যান্টনমেন্ট শহর যেগুলো, আপনি পাঞ্জাবে যান, যেখানেই যান দেখবেন ক্যান্টনমেন্ট বানিয়েছে যেখানে আর্মির ঘাঁটি, সেটাকে কানেক্ট করার জন্য রেল লাইন বানিয়েছে। তারপরে রেল লাইনের ধারে শহর গড়ে উঠবে না বাজার গড়ে উঠবে না সিনেমা হল গড়ে উঠবে, সেটা তার পরের ব্যাপার। তা আমি কিছুটা ইতিহাস নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আমি জানতে চাচ্ছি আমার জন্য সময় কতক্ষণ। স্যার, আপনি 25 মিনিট। 25 মিনিট, ওকে। 50 মিনিট বক বক করে অভ্যাস, ঘন্টা পড়া পর্যন্ত। আর এখন তো বললাম যে 2 থেকে 3 ঘন্টা ক্লাস নেই একটা না, কারণ 3 বার গিয়ে 3 ঘন্টা পড়ানোর থেকে একদিনে গিয়ে 3 ঘন্টা পড়ে। তাতে আমি টায়ার্ড হই না, কিন্তু যারা শোনে ওরা বোধহয় মাঝে মাঝে টায়ার্ড হয়। হ্যাভিং সেড দ্যাট, ইতিহাসের কথা কিছু বলবো। প্রথমে বলি, ঢাকা শহরের ভূগোলটা বুঝতে হবে। এই ভূগোলটা যদি না বোঝেন, তাহলে এটার জীববৈচিত্র্যের সাথে সম্পর্ক বুঝতে হবে। আমি বেসিক্যালি সিভিল ইঞ্জিনিয়ার, স্পেশালাইজেশন ওয়াটার, পড়াতাম ফ্লাড, ইরিগেশন ম্যানেজমেন্ট, এইসব আগ্রম বাগ্রম বহু সাবজেক্ট, হাইড্রোলজি ইত্যাদি। তারপর একটা স্টেজে ছেড়ে দিয়ে 98-তে
জীববৈচিত্র্য নিয়ে পড়লাম, বাঘ ভাল্লুক ব্যাং সাপ কেঁচো, প্রকৃতি, গাছ, কোন গাছ কি নাম। যেমন ধরেন আমরা কিন্তু গাছ চিনি না। আপনি যাদেরকে জিজ্ঞাসা করবেন এটা কি গাছ, বলে স্যার মধুমালতী। মানে এটা মধুমালতী না, এটার নাম মধুমঞ্জরি। বলে ঠিক আছে স্যার, মধু থাকলেই হবে। Which is true. সেদিন দেখলাম কাগজে এক আর্টিকেল, করচার হিজল, তার সাইন্টিফিক নাম ভুল করেছে। আমিও শিওর না। মোকারম বলে একজন আমার ঘনিষ্ঠ বন্ধু আছে, প্রথম আলোতে লেখে, ওকে ফোন করলাম। বাংলা, ও কিন্তু বায়োলজিস্ট না, বোটানিস্ট না। আসলে যারা আমাদের দেশে জ্ঞানী গুণী লোক তারা কিন্তু এই সাবজেক্টের লোক না। পাখি নিয়ে জানতে চাইবেন, এনাম আল্লাহ, উনি কে এয়ারফোর্সের, ওটা এয়ার 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 কি যেন ছিলেন, মানে প্লেন চালানো লোক। কিন্তু বাংলাদেশে পাখি নিয়ে জানতে চান ওই একটা লোকই, মানে হি ইজ দ্য বেস্ট। গাছ নিয়ে জানতে চান মরম, মকরম। দ্বিজেন শর্মা শিক্ষক, গুরু। আমি দ্বিজেন শর্মা ডাইরেক্ট ছাত্র, সেই হিসাবে আমি গর্ব অনুভব করি। হ্যাভিং সেড দ্যাট, ওই বায়োলজিস্ট হয়ে মানে আইইউসিএন এর 10 বছর 12 বছর কাজ করে সবকিছুর মধ্যেই গাছপালা পশু পাখি পোকামাকড় দেখি। তাহলে ঢাকাটা কিভাবে কিন্তু দেখি, ঢাকা একটা কচ্ছপের মতো। কচ্ছপ, চোখ বন্ধ করে কচ্ছপ দেখেন, একটা বড় কচ্ছপ, ছোট কচ্ছপ, মেজ কচ্ছপ। ঢাকার যে মেরুদণ্ড, যেটা মেরুদণ্ড 1 নম্বর সেতুর থেকে হানিফ সেতুর পাশ দিয়ে এসে আলিবাগের ওখানে এসে বিশ্ব রোড ধরে আপনি এয়ারপোর্ট চলে আসেন, এইটা হচ্ছে ঢাকা শহরের মেরুদণ্ড। এর পূব দিকে ঢালু, পশ্চিম দিকে ঢালু, দক্ষিণ দিকে ঢালু। কচ্ছপের তাই না বডিতে, কিন্তু কচ্ছপের মাথাটা সোজা টঙ্গী হয়ে একেবারে ময়মনসিংহ পর্যন্ত চলে যাচ্ছে। এবং এখন থেকে 100 বছর পরে আসলে দেখতে পাবেন যে ওই অংশটাকে শহর হিসেবে গড়ে তোলা হয়েছে। আসছে, হচ্ছে, মানে দুই পাশ যেভাবে নগরায়ন হচ্ছে। তাহলে বৃষ্টির পানির ধর্ম হচ্ছে সে স্লোপ বেয়ে নিচে নামে। তাহলে শহরটাকে যদি আমি 3 ভাগে ভাগ করে ফেলি, এই মেরুদণ্ড থেকে পশ্চিম দিকে তুরাগ নদী পর্যন্ত ঢালু, ওখানে 88 বন্যার কথা যাদের মনে আছে তারা দেখেছেন যে শ্যামলী পর্যন্ত ডুবে গেছিল। সেখানে যে শিশুপল্লী আছে, যেখানে হাঁটু পানি, কোমর পানির মতো পানি, এবং সারা দুনিয়াতে এটা প্রশংসিত হয়েছিল তখনকার প্রেসিডেন্টের কর্মকাণ্ডে। তখন যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি কোমর পানিতে ত্রাণ কার্য করছিলেন না ছবি তোলা হচ্ছিল তা সেটা অন্য কথা। কিন্তু পরবর্তীতে আমার সুযোগ হয়েছিল কোনো একটা সভাতে মার্গারেট থ্যাচারের থেকে কাছাকাছি বসে। তো আমার পাশে মন্ত্রী, আমি তার পাশে। তো যখন পরিচয় করে দিয়ে এলো, হি ইজ দ্য মিনিস্টার ফর বাংলাদেশ, ইয়েস ইয়েস আই নো ইউর প্রেসিডেন্ট হু ক্যান ওয়েট থ্রু কোমর ডিপ, মানে কোমর সমান পানিতে, ওয়েস্ট ডিপ ওয়াটার, অ্যান্ড লুকস আফটার দ্য পিপল। আমি মনে মনে চিন্তা করলাম কোন লোকের কি ভাবে পরিচয় দেয়া হলো, তাই না? তার মানে এই পানির সমস্ত নেমে যায় ওই দিকে। একইভাবে এই মেরুদণ্ড থেকে পূব দিকে বালু নদী পর্যন্ত পানি নেমে যায়। আর দক্ষিণ দিকে পিএনডি এখন যেটা, তার মানে তখন ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত রাস্তা ছিল, ঢাকা থেকে ড্যামরা পর্যন্ত রাস্তা ছিল, আর ড্যামরার সাথে নারায়ণগঞ্জ কানেক্ট করে দিয়ে সিদ্ধিরগঞ্জকে দিয়ে পোল্ডার বানায় ফেলা হলো। এটাই হচ্ছে প্রথম এক্সপেরিমেন্ট, 1996। এই যে শহর, এই শহরে ব্রিটিশ বলেন, এই আমাদের মোগল বলেন, যাই বলেন, তারা একটা কাজ করেছিল, শহরটাকে সিলেক্ট করেছিল সঠিক জায়গায়। ঢাকা শহরের বয়স কত? 400 বললে আমি তাকে বলবো মহামূর্খ। আরে 400 তো মোগলরা ক্যাপিটাল বানালো। এটা তো আর ব্রাজিলের মতো ব্রাজিলিয়া কিংবা আমেরিকার মতো ওয়াশিংটন ফাঁকা জায়গাতে রাজধানী বানালো, কিংবা পাকিস্তানের আইয়ুব খান সাহেব গিয়ে ইসলামাবাদের রাজধানী বানালো, কিংবা মাহাতির মোহাম্মদের মতো পুত্র জয়া, পেটালিং জয়া, কি কি সব আলাদা শহর, কুয়ালালামপুর বাদ দিয়ে। এটা একটা বড় শহর ছিল।
মোগলরা এটাকে রাজধানী ডিক্লেয়ার করলো 400 বছর আগে। আমাদের ইতিহাসবিদরা 400 বছর 400 বছর বলছে। আমি চুপ করে থাকি ভয়ে। আমার স্ত্রী ইতিহাসের প্রফেসর, সেই জন্য ঐতিহাসিকদের আমি কিছু কিছু বলতে সাহস পাই না। খালি একদিন বলছিলাম যে এটা 400 বছর হলো কি করে। দেখেন, বেঙ্গলের যেখানে আমাদের মানুষের বসতি, এটা বন্যা প্রধান এলাকা, এবং আপনাকে কৃষি বুঝতে হবে। আমি এককালে কৃষি কমিশনের সদস্য ছিলাম 5 বছর, কিছুটা বুঝি। আর যেহেতু ইরিগেশন পড়াতাম, আমাকে বুয়েটে বহু ক্লাসে বহুবার বলেছে, ছেলে বলে, স্যার আপনি কৃষি পড়াচ্ছেন না ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছেন? আমি যে ভাই ইঞ্জিনিয়ারিং পড়াইতেছি, কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটা তো কৃষিতে, বুঝতে হবে। আমি এখন এখন কেন 10 বছর 20 আগে বাদ দিয়েছি। ওয়ার্ল্ড ব্যাংক এডিবির বিশেষজ্ঞ আমার সাথে কথা বলতে আসলে আমি তাদের সময় দেই না। কারণ আসে আর্জেন্টিনার বিশেষজ্ঞ, আসে আমেরিকার বিশেষজ্ঞ, আসে কানাডার বিশেষজ্ঞ, আসে ইউরোপের বিশেষজ্ঞ। আরে ও হারামজাদা, তো ওর ফসল একটা, ওদের ফসল একটা, আমাদের ফসল তিনটা। আউশ আমন বড় তো বোঝে না সে। আমরা এখন চেষ্টা করছি আউশ আমন বড়োর মধ্যখানে আর একটা জিনিস ঢুকাতে। এই ঢুকাতে গিয়ে এই যে বন্যা হলো কদিন আগে, এটার জন্য তো আমরা দায়ী। প্রকৃতিকে দায়ী করে কোনো লাভ নেই। তাহলে আমরা যখন এই যে শহরটা, মানে এই যে ঢাকা বলি আর বাংলাদেশ বলি, বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ, মানে নদী মা সেডিমেন্ট এনে দেশটাকে গড়ে তুলেছে, তাই তো? এখন থেকে তো কয়েক লক্ষ বছর আগে ব্রহ্মপুত্র এসে দিনাজপুরের পাশে পড়তো, গঙ্গা এসে দিনাজপুরের পাশে পড়তো, এবং সেইখানেই সুন্দরবন গড়ে উঠেছিল। যে কারণে আগে, এখন ওখানে মাটি খুঁড়লে কয়লা পাওয়া যায়, কারণ এই সুন্দরগুলো মাটিতে চাপা পড়ে কোল হয়েছে। এটা হতে পারতো যদি বেঙ্গল ঠিক মতো গ্রো করতে পারতো, গ্রো করেনি। তার আগে মানুষের বসতি শুরু হয়ে গেছে। প্রমাণ প্রমাণ আপনি ফরিদপুর যান, শরীয়তপুর যান, আহ, বরিশালে যান, প্রচুর পিট সয়েল। কারণ ওইখানে নদী মোহনা ছিল, বিরাট সুন্দরবন ছিল, মাটি চাপা পড়ে পিট হয়েছে। এখন থেকে যদি 10 লক্ষ বছর পরে আসেন, ইনশাল্লাহ এগুলো সব কয়লা হয়ে যাবে। সময় লাগবে তো এটা পুরনো হতে। তাহলে যখন বেঙ্গলটা গড়া শুরু হলো, বাংলা, তখন আমাদের মধুপুর এলাকা আর বরেন্দ্র এলাকাটা উঁচু, প্রাকৃতিক মাটি, লাল মাটি আলাদা, ওটা উঁচু, বাকি অংশ নিচু। তাহলে এই নিচু অংশ আস্তে আস্তে সেডিমেন্ট দ্বারা, আমি পলি বলি নাই, আবার আর একটা গোলমাল লাগে আমার। সেডিমেন্টের বাংলা সেডিমেন্ট, পলি না, পলির ইংরেজি হচ্ছে সিল্ট। সিল্ট আর সেডিমেন্ট এক না। বড় বড় পণ্ডিত কাগজে লেখে, ডেইলি স্টার মাহফুজ ভাই আসছিল, বলতাম যে এই লোকের লেখা ছাপেন কেন, ওটা তো সেডিমেন্ট আর পলির তফাৎ বোঝে না। মতি ভাই আরো বেশি ছাপায়, কথা আলাদা। মানে বেসিক ডেফিনেশন গুলো বুঝতে হবে। আমি ডেফিনেশনের চেষ্টা করছি। তাহলে এইটা আস্তে আস্তে যখন আসলো, হয়তো এখন থেকে 3000 বছর আগে এরকম সময় আমাদের এটার আশেপাশে গড়ে উঠলো। মানুষ বসতি করলো নরসিংদীতে, ওয়ারি বটেশ্বর। এই জায়গাটা উঁচু। আমি ওয়ারি বটেশ্বরে গেছি। সুফি সাহেব, যিনি তার মূল আবিষ্কারক, তিনি একদিন আমার বাসায় গাড়ি নিয়ে এসে উপস্থিত। আমি বললাম, ভাই আমি তো ইউনিভার্সিটি যাচ্ছি। কবে সব বুঝি না, গাড়ি আছে, এখন যাইতে হবে। আমি কোথায় গেলাম ওনার সাথে, এক জায়গায় দাঁড়ায় বললেন, স্যার বলেন এখানে কি নদী আছে? অবশ্যই, ওই তো দেখতে পাচ্ছি একটা নদী, এই যে একটা নদী। বলে, স্যার এইটারই তো প্রমাণ পাচ্ছি না, এটা যে নদী ছিল অববাহিকা। তার মানে ওইখানে জাহাজ এসে থামতো। এবং তখন, এখন থেকে 3000 বছর আগে, চুন সুরকি দিয়ে যে রাস্তা বানানো হয়েছিল, এটা এখনো আছে। এনিওয়ে, গোয়িং ব্যাক। এবং শহরটাকে রক্ষা করার জন্য চারপাশে উঁচু বাঁধ ছিল। এই বাঁধ নিয়ে আবার এখন গন্ডগোল লেগে গেছে। ড্যামও বাঁধ, ব্যারাজও বাঁধ, এম্বাঙ্কমেন্টও বাঁধ। আসলে এম্বাঙ্কমেন্ট হচ্ছে বাঁধ, ড্যাম ড্যামের বাংলা হচ্ছে দরজা আকার নয়। এটা পারলে মতি ভাই শিখাই দিয়েছেন প্রথম আলোতে, খালি ভুল করেন। এনিওয়ে, গোয়িং ব্যাক। তাহলে এই যে উঁচু জমিতে শহর তারা গড়েছে, কিন্তু তখন এখনকার মতো সিজন ছিল। আমি যদি একটা নদীর পানি বাতাসে আসছি, শীতের সময় এই, বর্ষার সময় এই, শীতের সময় আবার কমে যাবে।
তার মানে একটা অনেক বেশি ফ্লো আর একটা কম, এটার পরিমাণটা বুঝতে হবে। পরিমাণ যদি না বোঝেন তাহলে হবে না। যেমন তিস্তা নিয়ে এখন বাজার গরম। তিস্তার বর্ষার ফ্লো হচ্ছে 4 লাখ কিউসেক, 5 লাখ কিউসেক, আর শীতের ফ্লো হচ্ছে 6,000 কিউসেক। তারপরে পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, আর অন্য সময় এমন গাড়ি এমন, তাই না, শব্দ করে চলে। নাইম ওহার সাথে আমার পরিচয় হচ্ছে তিস্তা ব্যারাজে বন্যা হয়েছে, কেন হয়েছে, যেহেতু তো হবে, ডিজাইন করেছে 3.5 লাখ 4 লাখের জন্য, বন্যা এসছে 6 লাখ, তো বাকি 2 লাখ পানি কোথায় যাবে? সে ভেঙে পাশ দিয়ে রওনা দিছে, তাকে তো যেতে হবে কোথায়? তিস্তা বলে 6 কিলোমিটার চওড়া, আমি খুব অবাক হয়ে গেলাম, 6 কিলোমিটার চওড়া? আসলে তিস্তা আসছে এইভাবে, প্রচন্ড বর্ষার ফ্লো এসছে, সে ভেঙে এইভাবে গেছে, মধ্যখানে 5-6টা গ্রাম মধ্যখানে রেখে ওই পাশ দিয়ে গেছে। আমরা বলি এখন চর, পদ্মার বহু চর, সরি, তিস্তার বহু চর চর না, এটা কিন্তু নদী বাইপাস করে একটা গ্রামকে আলাদা স্থাপনা বানিয়েছেন। কামিং ব্যাক টু ঢাকা, তাহলে আমার ধারণা ঢাকার বয়স মিনিমাম 2,000-3,000 বছর আগে এখানে বসতি করেছে, কারণ জায়গাটা উঁচু, 4-5টা, কারণ ওই যে বললাম পূর্ব দিক গিয়ে তুরাগ নদী, তারপরে নিচু বালু নদী, ডান দিক দিয়ে গিয়ে তারপরে নিচু, নিচে এটা নিচু, এটা এখন ডিএমডি এলাকা। তাহলে তারা উঁচু জায়গাতে শহর করেছে, কিন্তু বর্ষার ধর্ম অনুযায়ী যখন হঠাৎ করে প্রচুর পানি আসে তখন মাঝে মাঝে ডুবে যায়। আমার ঢাকার সাথে আমার পরিচয়, দেখতে পাচ্ছি না সেই সময়ের কথা, 1955-56, আমি ক্লাস পড়ি না, তখনও বাসায় থাকি, পড়লে হয়তো 1-2-তে পড়তাম। আমার বাবা তখন মুন্সিগঞ্জে পোস্টে, কি কারণে ঢাকায় আসবে, আমি আসলাম লঞ্চে, প্রথমে তো নৌকায় করে মুন্সিগঞ্জে লঞ্চে উঠেছি, কারণ পুরা জিনিস শহর দূরে আছে। তারপরে লঞ্চে উঠলাম, তারপরে চিন্তা করতেছি নামবে কোথায়। বাকল্যান্ড বাঁধ, তখন তো ছোট ছোট লঞ্চ ছিল, বাকল্যান্ড বাঁধের উপরে উঠে গেল, কারণ তখন ঢাকায় বন্যা চলছে। তো সেখান থেকে কোনো মতে লাফায় নেমে রিক্সায় উঠে চিন্তাবাহার লেনে এক আত্মীয়ের বাসায় থাকবো, চারিদিকে পানি, গিয়ে দোতলায় উঠলাম। তো বন্যা এর সাথেই তো আমার ঢাকার সাথে পরিচয়। 15 বছর 20 বছর পর পর হঠাৎ করে বন্যা হতো, সব ডুবে যেত, কারণ বৃষ্টির পরিমাণটা অঙ্ক কষে হয় না, যে এই বছর এতটা হবে, এই বছর এতটা হবে। সাধারণত একটা সাধারণ সীমা আছে, মাঝে মাঝে অনেক বেশি পানি হয়, সেই বছরই তখন বন্যা হয়। কাজেই ঢাকার লোকজন, দেখেন, একটা বড় বন্যা হয়েছে 67-তে, কেউ মনে করতে পারবেন না। আমি তো মনে করি বাংলাদেশের স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল সেই দিন, কারণ টাইমিংটা খেয়াল করবেন, বর্ষাটা যদি, বৃষ্টিটা যদি, বন্যাটা যদি আমনের পাকার সিজনে হয়, মানে ভাদ্র আশ্বিনে হয়, তাহলে কিন্তু দেশে দুর্ভিক্ষ নির্ঘাত। আপনি দুর্ভিক্ষ স্টাডি করেন, দেখবেন যে হয় খরা, না হলে বন্যা, বন্যার সাথে দুর্ভিক্ষ। আমাদের তো ফসল ছিল একটা, আমন ধান, আউশ অল্প একটু জায়গাতে, বোরো আসলো কিন্তু 1972-73-এ। বাংলাদেশ সৃষ্টির সাথে সম্পর্ক না, এটা হচ্ছে ওই ধানের উদ্ভব হয়েছে মানিলাতে 68 সালে, এবং সেটা এক্সপেরিমেন্টালি প্রথম করা হয় কিন্তু কুমিল্লাতে, যে কারণে কুমিল্লা এগ্রিকালচারের সবচেয়ে বেশি অ্যাডভান্স। ধানের নাম চান্দিনা, মনে আছে, যে ধানটা ফিলিপিন্স থেকে নিয়ে আসলো এখানে। তো আমনটা রক্ষা করতে হবে, আমন যদি শেষ হয় তাহলে দুর্ভিক্ষ। এবং তখন পুরনো ঢাকা থেকে এইসব এলাকা তো, আপনি কি বিশ্বাস করবেন, আমি গুলশানে এসেছি, আমি ছাত্র অবস্থায় পিকনিক করতে, এটা তো অজপাড়া আলাদা। এই যে ঢাকা শহর যেটা ছিল, পুরনো ঢাকা শহর, এইটা পানির তলায় চলে গেল। গ্রামের মানুষ পুরনো ঢাকা থেকে ভুকা মিছিল নিয়ে আসলো, আজকে যেটা ফুলবাড়িয়া রেল স্টেশন, সেখানে পুলিশ আটকালো, গুলি করলো, কত লোক মারা গেছে আমরা জানি না, কারণ ডেড বডি সব লুকায় ফেলা হয়েছে। এই তখনই আন্দোলন উঠলো যে বন্যা নিয়ন্ত্রণ করতে হবে, বন্যা ব্যবস্থাপনা করতে হবে। এবং তার আগে 54, 55, 56-এর পরে এত দুর্গতি হয়েছিল বন্যায় পুরো বাংলাদেশে,
যে ইউএন জেনারেল অ্যাসেম্বলি হ্যাড টু পে অ্যাটেনশন টু ইট, এবং তারা তখন একটা কমিশন করলো, তার নাম হচ্ছে ক্রুক মিশন। এবং পুরোনো দিনের কথা কেউ যদি মনে করতে পারেন কিংবা খবরের কাগজ ঘাটেন, দেখতে পাবেন যে কোনো কারণে ঝান্ডা হচ্ছে, ওইখানে 2 বাস অ্যাক্সিডেন্ট করেছে, ঝান্ডায় লেখা আছে ক্রুক মিশন রিপোর্ট বাস্তবায়ন করে। মানে আমি তো, আমার দুর্ভিক্ষ হচ্ছে, দুর্ভিক্ষ ঠেকাতে গেলে বন্যাটাকে ঠেকাতে হবে। বন্যা ঠেকার জন্য এই যে বললাম 65 সনে ডিএনডিতে এক্সপেরিমেন্ট করলো যে এই পাশে রাস্তা আছে, এই পাশে রাস্তা আছে, কালভার্ট আছে, কালভার্ট গুলো বন্ধ করে দিল, এখনো গিয়ে দেখেন ওই বন্ধ করা অবস্থাতে আছে। আর আসলে সিদ্ধিরগঞ্জ দিয়ে কানেক্ট করে দিলে এই যে ট্রায়াঙ্গেলটা হলো, এটা হলো পোর্ট। দ্যাটস অল। বাইরে থেকে যাতে পানি না আসে, ভিতরে আমরা ধান তৈরি করবো, ধান তৈরি করবো। এখন তো শহর বানিয়ে ফেলেছেন, আমাদের শহরের চিন্তা ছিল না। এবং দেখেন এটার, আমি যখন ওটা তিন তিন কোণা করে আটকে দিলাম, তখন খালগুলো সমস্ত গেছে শিমুলিয়াতে। আজকে শিমুলিয়াতে যান, সেখানে 3টা পাম্প স্টেশন আছে। একটা পাম্প সবসময় কাজ করবে, দ্বিতীয়টা এক্সট্রিম কন্ডিশনে কাজ করবে, তৃতীয়টা ইমার্জেন্সির জন্য রাখা আছে। আজকে 6টা পাম্প কাজ করেও পানি বের করতে পারছে না, কারণ ভিতরে যে 200 ফুট 300 ফুট খালের সিস্টেম ছিল, খালগুলো নাই তো। 300 ফুট খাল যাচ্ছে, হঠাৎ করে 100 ফুট হয়ে গিয়ে আবার 200 ফুট হলো। তার মানে ওখান থেকে 2 পাশ থেকে জমি অধিগ্রহণ করে গলা চেপে ধরছে, তো পানি যেতে পারছে না ঢাকা শহরে। সেজন্যে 87-88 বন্যার পরে মহাপরিকল্পনা করে তারা ঠিক করলো, এই যে বললাম যদি মেরুদণ্ডটা খেয়াল করে, তাহলে তার পশ্চিম পাশে টঙ্গী টঙ্গী ব্রিজ থেকে আশুলিয়া হয়ে গোরান চাঁদবাড়ি হয়ে মিরপুর, মিরপুরের পাশ ঘেঁষে যদি উঁচু বাঁধ করি, মানে তুরাগের পাশে, তাহলে এটা একটা ঘেরা হয়ে গেল, এটা প্রোটেক্টেড থাকবে। এবং ওই গোরানচাঁদ বাড়ি পয়েন্টে গিয়ে আমি পাম্প স্টেশন বসাবো। আজকে এই এই সিস্টেমটা কাজ করছে। এবছর এখন কিন্তু খুবই স্বাভাবিক বৃষ্টি হয়েছে, একেবারে অস্বাভাবিক হয়নি, অস্বাভাবিক খবরের কাগজ আলাদা বানিয়েছে। এই বৃষ্টি আষাঢ়ে হবে না তো কখন হবে? এবং আজকে শ্রাবণের 3 তারিখ, রবীন্দ্রনাথ লিখে গেছেন, নীল নবঘনে আষাঢ় গগনে তিল উঠাইয়া নাহিবে। মানে কালো মেঘ একেবারে ছেয়ে আছে, আর তিলের রাখার জায়গা নেই। আজকে আসার সময় খেয়াল করেছি, এখন আকাশ নীল, তার মানে মেঘ নাই এখন, হয়তো কালকে আসবে, পরশু আসবে। তো আবার গোয়িং ব্যাক, তাহলে ঢাকা শহরের প্রাকৃতিক পানির ব্যবস্থা ছিল বেগুনবাড়ি খাল, 27 নম্বর রোডের কোণা থেকে শুরু হয়ে তারপর গেল কই, তারপরে তো আমার পান্থপথ হয়ে গেছে, তাই না? সোনারগাঁর পাশ দিয়ে, রামপুরা ব্রিজের পাশ দিয়ে। আমি যদি বলি 1977 আমি পিএইচডি পড়াশোনা করতে যাই বাইরে, তখন পর্যন্ত 27 নম্বরের মোড়ে আমি বড় বড় নৌকা দেখেছি, লাকড়ি নিয়ে আসতো। আমি পিএইচডি করে ফিরে এসে দেখি ওটা বন্ধ হয়ে গেছে। আর রামপুরা ব্রিজের ওখানে বড় বড় নৌকা দেখেছি, সুন্দরবন থেকে কাঠ নিয়ে আসা হয়েছে, নাই তো। আপনি কি চিন্তা করতে পারেন যে এই বেগুনবাড়ি খাল, যেটা দিয়ে, তাই না, বড় বড় নৌকা চলত, নাই। পুরোনো পল্টনে একটা খাল ছিল খুব সুন্দর, সেটা বেরিয়ে পুরোনো পল্টন শহর, পুরোনো পল্টন ঢাকা শহরের অত্যন্ত সুন্দর জায়গা ছিল। যদি জানতে চান কিরকম, বুদ্ধদেব বসুর আত্মজীবনী পড়েন, তাই না? যে ছোট ছোট বাড়ি ছিল, প্রত্যেকটা বাড়িতে ফুলের বাগান ছিল, অদ্ভুত সুন্দর জায়গা, যেখানে বুদ্ধদেব বসু এবং অন্যান্য সাহিত্যিক আরো যারা প্রতিভা প্রতিভা বসু, তাদের বাল্যকাল কেটেছে। তো হ্যাভিং সেড দ্যাট, এখন প্রথম প্রাকৃতিক, ঢাকার প্রাকৃতিক ড্রেনেজ ছিল, সেটা প্রতি 7 বছর 8 বছর 5 বছরের পরে ফেল করতো, পিপুল ওয়ার রেডি। শহর এক ধরনের প্রবলেম, রুরাল এলাকা তাদের প্রবলেম আরেকটা। রুরাল এলাকা বৃষ্টি, আর এই বৃষ্টি তো তারা ওয়েলকাম করে। এবছরও তো 15 দিন আগে খবরের কাগজে লিখেছে উত্তরবঙ্গে কান্নাকাটি হচ্ছে, বৃষ্টি নেই, আমন লাগাবে কি করে এই বছরও। অথচ চট্টগ্রামে তখন হইচই হচ্ছে, বন্যা বন্যা বন্যা। চট্টগ্রামের বন্যা কোনোদিন সলভ হবে না, কারণ হচ্ছে চট্টগ্রামে যেগুলো খাল বলে, এগুলো আসলে নদী। তো এই খালগুলো ভরাট হয়ে গেছে,
তো ভরাটে গেলে পানি যাবে কোথায়? পানিকে তো যেতে দিতে হবে প্রকৃতিকে। মানুষ, এরপরে দেখেন, আমি শেষ করছি, মনে আছে আপনি যে 2 বছর আগে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ইত্যাদি সব ডুবে গেল, পানি নেমে গেছে। তার 10 দিন 15 দিন পরে আমি চিটাগং যাচ্ছি। আমি প্লেনে সাধারণত আইল সিটে বসি, ওই দিন আমি স্পেশালি উইন্ডোতে বসলাম। এই কুমিল্লা আসার পরে নিচের দিকে তাকিয়ে দেখার জন্যই উঠেছি ওই সিটে। চকচক চকচক করছে খালি। তার মানে বৃষ্টির পানি, পানি নেমে গেছে, কিন্তু পানি যেতে পারেনি। গ্রামের রাস্তা এমন, কারণ এখন তো প্রত্যেকের বাড়িতে একটা রাস্তা লাগবে। আমি যদি ইউনিয়ন পরিষদের বড় কর্তা হইতে পারি, তাহলে আমার বাড়িতে একটা লাগবে, আমার বেয়ার বাড়িতে একটা লাগবে। আমি একসময় পেপার ক্লিপিং করা আছে, টেন্ডার নোটিশ হচ্ছে অমুক সাহেবের বৈঠকখানার কোণা হইতে অমুক সাহেবের রান্নাঘর পর্যন্ত। আমি যেগুলো সাহেব দুটাকে ওই একটা বেয়াই আর একটা নিচে। তো এই তো আমাদের রাস্তার অবস্থা। রাস্তা একেবারে একটা এত রাস্তা যে পানি নামতে পারে না। এবার দোষ দিয়ে ইঞ্জিনিয়ার সাহেবদের। পানি নামার জন্য যে কালভার্টের ওপেনিং দরকার সেগুলো রাখে নাই। কারণ আপনাদের সাথে আমার প্রবলেম লাগে, আপনারা নদী দেখতে যান শীতকালে, সুন্দর সহজ। বর্ষাকালে নদী দেখেছেন? দেখেন নাই। রবীন্দ্রনাথ দেখেছিলেন। আমাদের ছোট নদী কবিতাটা পড়েন আজকে রাতে গিয়ে, 5 স্তবকের কবিতা, 4 স্তবক হচ্ছে শীতকালের নদী, ছোট নদী চলে যাবে, পঞ্চমটা হচ্ছে বর্ষার নদী। ওই বর্ষার নদীটাকে বুঝতে হবে। তাহলে মানুষের সৃষ্টি, ড্রেনেজ পাত বন্ধ। ঢাকা শহর আরো খারাপ। ঢাকা শহর পৃথিবীর সবচেয়ে খারাপ শহর এই কারণে, পৃথিবীর সব শহরে দুইটা পাইপ লাইন থাকে। একটা হচ্ছে রেইন ওয়াটারের জন্য পাইপ বড়, আরেকটা হচ্ছে ড্রাই সিজন, মানে এই যে স্যানিটেশনের জন্য পানি পাইপ। ঢাকাও তাই ছিল ব্রিটিশ আমলে, তাই করেছিল তারা। আমরা করেছি কি, দুটা মিশিয়ে দিয়েছি। আমাদের জন্য স্যানিটারি পাইপ নাই, স্যানিটারি লাইন নাই। গুলশানের লোকরা আরো খারাপ, এটা উদাহরণ দিলে নয়। তাহলে আমাকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। ঢাকা শহরের জন্য শূন্য থেকে শুরু করতে হবে, কারণ এর নিষ্কাশনের ব্যবস্থা নাই। সবকিছু ডিজাইন করতে হবে নতুন করে। প্রাথমিকভাবে কি করতে হবে, যে জায়গাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, কোন জায়গায়? ধানমন্ডি 27 নম্বরের কোণা, বড় কাঁঠাল বাগান, তাই না, মিরপুরে পল্লবী এলাকা। এরপরে কথা বলতে লজ্জা লাগতেছে। আগে প্রধানমন্ত্রীর অফিসের সামনেটা ডুবে যেত, তারপর ইঞ্জিনিয়ার সাহেব কি করার টরার পরে এই গত সপ্তাহে ডুবে, কিন্তু এই প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে আপনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেতে পারবেন না, কোমর পানি। দেশের প্রধানমন্ত্রী, তার অবস্থা এই, আমার অবস্থা কি হবে, তাই না? তো হ্যাভিং সেড দ্যাট, আমাকে আরবান এলাকা বুঝতে হবে, রুরাল এলাকা বুঝতে হবে। এখন রুরাল এলাকাতে বাংলাদেশ ফ্ল্যাট, বর্ষার পানি যদি ঠেকাতে, মানে বাইরের পানি আসাটা যদি ঠেকাতে না পারি, তাহলে আমন শেষ। আর সিজনের শেষে, বোরোর শেষে যদি বৃষ্টি হতে পারে, পানি আসতে পারে, যদি ঠেকাতে না পারি, তাহলে বোরো শেষ। 2017-তে যে খাদ্য ঘাটতি দেখা দিয়েছিল, আজ পর্যন্ত আমরা সেটা মেটাতে পারি নাই। বাংলাদেশ ইজ নট সেলফ সাফিসিয়েন্ট ইন ফুড। এবং তার সাথে এখন যোগ হবে ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জের কারণে কি হবে, 4টা ঘটনা ঘটবে। বৃষ্টির টাইমিং বদলাবে। বদলাবে যদি কোন দিকে যাবে এটা বলতে পারতাম, তাহলে বুঝতে পারতাম। পরেও হইতে পারে, আগেও হইতে পারে। যেমন এবছর মার্চ মাসে বৃষ্টি হয়েছে, এপ্রিলে বৃষ্টি হয়েছে। আর যদি সেপ্টেম্বর অক্টোবরে হয়, তাহলে গেছি, রক্ষা নাই। আর এবছর তো কোথায় বন্যা হয়েছে? বন্যা তো সাংবাদিকরা সৃষ্টি করছে সিলেটে গিয়ে। হাওড়টা হচ্ছে এরকম, আপনার যখন বৃষ্টি হচ্ছে এইখানে কিছু পানি জমেছে তলাতে, তাতে কিছু ধান ক্ষতি হয়েছে। এখন তাহলে এইটা গেল আমার প্রকৃতির সাথে, ফসলের সাথে সম্পর্ক, খাদ্য ঘাটতির সাথে সম্পর্ক। আর প্রাকৃতিক যেটা হবে, যখন বৃষ্টি হওয়ার কথা তখন নাও হতে পারে, হতেও পারে। এই বছর হয়েছে, এবং এটাতে আমরা আহ, এখন দেখতে পাচ্ছি সামথিং ইজ রং। দেন
যেখানে বৃষ্টি হওয়ার কথা সেখানে কম হবে, যেখানে হওয়ার কথা বেশি কম সেখানে বেশি হবে। এই সৌদি আরবিয়ায় বন্যা হয়। আমি একটা ছবি ক্লাসরুমের জন্য রেখে দিয়েছি। সাহারা মরুভূমির উপর দিয়ে উট হেঁটে যাচ্ছে বরফের মধ্য দিয়ে। মরুভূমিতে তো বরফ পড়ে না, তাই না? যেখানে বৃষ্টি কম হওয়ার কথা সেখানে উল্টাপাল্টা হচ্ছে, আর যেখানে বেশি হওয়ার কথা সেখানে কম হতে পারে, তবে ট্রেন্ড নেই। তবে বাংলাদেশের সিচুয়েশন আমরা অ্যানালিসিস করে যেটা দেখেছি যে নওগাঁ, চাঁপাই নবাবগঞ্জ ইত্যাদিতে বৃষ্টি অনেক কমে যাবে। ফার্মাররা বোঝে, যে কারণে তারা ধান বদলে নওগাঁতে আম চাষ শুরু করেছে। কারণ একবার আম গাছটা 2 বছর 3 বছর পানি টানি দিয়ে বড় করতে পারলেই চলতে থাকবে। পঞ্চম ঘটনা মানে যখন হবে তখন কম, তখন উল্টোপাল্টা হবে যেখানে সময়। পঞ্চম ঘটনাটা হচ্ছে হঠাৎ যখন নামবে তখন ঝুম বৃষ্টি নামবে। টোটাল রেইনফল মে রিমেইন সেম, বাট ইন্টেন্সিটি অফ রেইনফল উইল বি ভেরি হাই। ঢাকা শহর, আবার বলছি, খুব স্বাভাবিক ঘটনা ঘটেছে। ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যানে পরিষ্কার লেখা আছে 300 মিলিমিটার পার ডে ধরে ডিজাইন করো, কাজ করো। সামনের বছর হয়তো রিভাইজ করবো। আমি যদি জড়িত থাকি ইনশাল্লাহ এবার 300 জায়গায় কেটে 500 দিন, কারণ তাই না, বেড়ে গেছে। রংপুরে 3 বছর 4 বছর আগে 450 মিলিমিটার বৃষ্টি হচ্ছে 1.5 দিন, একদিন। রংপুরের খবর ঢাকা ছাপায় নাই, অথচ 15 থেকে 20 দিন পুরো রংপুর এলাকা শহরটা পানির তলায় ছিল। থিঙ্ক অফ দ্য ড্যামেজেস দ্যাট হ্যাপেন। তাহলে ইন্টেন্সিটি অফ রেইনফল ইজ গোয়িং টু বি ভেরি হাই। আর এর সাথে কি হবে, সমুদ্রের পানির উচ্চতা বাড়বে। বাড়লে জোয়ার ভাটার প্রভাব অনেকটা বেড়ে যাবে এবং জোয়ারের লেভেল বেড়ে পানি ভিতরে ঢুকবে। চট্টগ্রাম থেকে বৃষ্টির পানি নামতে পারছে না, কারণ জোয়ারের সময় পানি আসছে, বেরোতে পারছে না কারণ পানি অনেক উঁচুতে এবং নামতে তার অনেক বেশি সময় লাগবে। তো আমরা বুঝি এগুলো ধরে ধরে ডিজাইন করতে পারি। কিছু কথা যেটা বলা হচ্ছে যে কংক্রিটের পরিমাণ বেড়েছে, কতটা বেড়েছে, উই ক্যান মডেল ইট। কিন্তু আজকে এখন আমার অফিসে আসলে আমি নিয়ে আসতে পারতাম। 5-6 বছর আগে ওয়ার্ল্ড ব্যাংক স্পন্সরশিপে ওদের নিজস্ব বিশেষজ্ঞ নেতৃত্বে আমরা আরো 10-12 জন ছিলাম। ঢাকার ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে ধরে কোথায় পানি জমছে, কোথায় পানি পাম্প করতে হবে, কোথায় খাল ঠিক করতে হবে তৈরি করা আছে। কদিন আগে ঢাকা সিটি সাউথে গেছি কথা বলতে, মন্ত্রী মহোদয় ছিলেন, পরিষ্কার দেখালাম যে আপনার প্রবলেমের সলিউশন তো এই ছাপানো অক্ষরে আছে, ইট ইজ অন দ্য ওয়েবসাইট। So we exactly know what is the problem that is going to come in future. আর আমরা তো নদীগুলো রক্ষা করি না। পুরনো ঢাকায় যদি যান, আমি পুরনো ঢাকার স্কুলে পড়েছি, লোহার খালে যাইতাম। এখন তো লোহার খাল তলা দিয়ে, লোহার খালের তলায় যখন জোয়ারের সময় পানি আসতো তখন নদী ক্রস করতে পারতো না, নদীর এত শক্তি ছিল। তো তাহলে এবার একটু বন্যার কথা বলে থামি। সেটা হচ্ছে, আমার কাছে বন্যা হচ্ছে ডুবে গিয়ে ক্ষতি হলে বন্যা হয়। তাহলে দুইটা আসপেক্ট, একটা ডুবে যেতে হবে আর একটা ক্ষতি হতে হবে। তো এখন থেকে 100 বছর আগে ওই ব্রিটিশ সাহেবদের বকাঝকা করলাম, তখন তো রুরাল কমিউনিটিতে ডুবে গেলে তারা কেয়ার করতো না, কারণ তখন ধান গাছ ছিল 3 ফুট 4 ফুট উঁচু, তাই না? আমরা পরে যখন হাইল্ডিং ভ্যারাইটি ধান করলাম, এটাতে প্রচুর ফলন বাড়ে। ফর্মুলাটা শিখিয়ে দিই। ধানটা হচ্ছে খড় যোগ ধান। তাহলে আমার যে এনার্জি লেগেছে, আগেও লাগতো 150 দিন 60 দিন, এখনো তাই। তাহলে আগে খড় যোগ ধান ইজ ইকুয়াল টু এখন খড় যোগ ধান। কারণ এখন ধান অনেক বেশি, খড় কম, অর্থাৎ গাছটা ছোট, সামান্য বন্যা হলে ডুবে যায়। আগে আল ছিল,